ডক্টর সলিমুল্লাহ খানা, আপনার কাছে যেতে চাই, যদি উপসংহারে বাচ্চাদের জন্য যদি কিছু বলেন। আমি মনে করি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাচ্চাদের জন্য লেখা, বাচ্চাদের জন্য বলা। আমি কথা বলতে বেশিরভাগ মা বাবার উদ্দেশ্যে বলেছি, অভিভাবকদের জন্যই, কিন্তু বাচ্চাদের প্রতি আমার যে বিশ্বাস সেটা হচ্ছে বাচ্চাদের শেখার ক্ষমতা অসাধারণ। ভাষা শুধু নয়, যে কোনো কিছু তাদের স্পর্শ করে। এবং একটা কথা মনে রাখা উচিত আমাদের বাচ্চাদের জন্য, মা বাবার, বাচ্চারা শুধু অপূর্ণ মানুষ নয়, মানুষের চিন্তা করার ক্ষমতা নিয়ে বাচ্চারা জন্মায়, এটা প্রাকৃতিক। কিন্তু মানুষের ভাষা কোনটা বাচ্চা শিখবে? যেমন ধরেন, মানুষ কথা বলে, অন্য কোনো প্রাণী কথা বলে না, এটা মানুষের পার্থক্য অন্য প্রাণীর কাছ থেকে। অন্য প্রাণীদের বুদ্ধি নেই আমি এটা বলছি না, মানে ধুরন্ধর বুদ্ধি আছে, মানুষের চেয়ে শক্তিশালী বহু প্রাণী আছে, মানুষের চেয়ে বেশি ধুরন্ধর অনেক প্রাণী থাকতে পারে, কিন্তু শুধু ভাষার গুণেই মানুষ মানুষ হয়েছে। কিন্তু তার মধ্যে কোন ভাষাটি সে শিখবে? আপনি যদি আফ্রিকার জঙ্গলে টারজানকে ফেলে দিয়ে আসেন, ও কিন্তু আফ্রিকার ভাষায় কথা বলবে। কাজে বাচ্চারা যেখানে আছে সেইখানেই, মাতৃভাষা কথাটাকে আমি বলি, মাতৃভাষা মানে কিন্তু মায়ের ভাষা নয়, মাতৃভাষা মানে দেশের ভাষা। এর কথাটা খুব ইন্টারেস্টিং বোঝার জন্য। অর্থাৎ যেটা আছে মায়ের কাছ থেকে আমরা দেশকে পাই, দেশ আর মাকে অভিন্ন কল্পনা করি বলে যখন মাতৃভূমি বলি সেটাকে দেশ বলি। তো মাতৃভূমির ভাষায় মাতৃভাষা, আমি এভাবে বলবো। এখন যেহেতু কানাডা তাদের নতুন মাতৃভূমি হয়েছে, এখানে তারা কানাডার ভাষায় শিখবে, এটার সন্দেহ নাই। কিন্তু তাদের যে মাতৃভাষা, আদি মাতৃভাষা, সেটা তাদের জন্য একটা সম্পদ বিবেচিত হবে যখন তারা বড় হবে। আপনার মনে আছে সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালু, এটির ইংরেজি অনুবাদের নাম কি? এ ট্রি উইদাউট রুটস। যদি বাচ্চাদের শেকড় না থাকে তখন সে যে এক ধরনের বিচ্ছিন্নতা বোধে ভুগবে, এটা তার মধ্যে মানসিক অসুখের সঞ্চার করবে। সেই দিক থেকে আমি মনে করি প্রত্যেক মানুষের যেমন চেহারা আলাদা অপরের কাছ থেকে, লক্ষ্য করছেন আমাদের প্রত্যেকের কণ্ঠস্বর আলাদা, স্বাক্ষর আলাদা, এইটাকে আমরা আইডেন্টিটি বলি। এখন যখন দলগতভাবে আমরা তাকে, মানব জাতিতে এক জাতি বটে, কিন্তু তার মধ্যে এত আইডেন্টিটি কেন? কানাডায় আসার পরেও তার যে অনুসন্ধান, 10 জেনারেশন আগে সে কোথা থেকে এসেছিল, মানুষ এটা অনুসন্ধান করে, এটা মানুষের অভ্যাস। সুতরাং এই ভাষা শেখানো হচ্ছে সেই পথে তার প্রথম পদক্ষেপ। তাকে ভাষা থেকে বঞ্চিত করার অধিকার আমাদের নেই। আপনারা যে সেই দায়িত্বটা পালনে এগিয়ে এসছেন, এই জন্য আপনারা অভিনন্দন পাবার যোগ্য। কিন্তু এই কাজটাকে ইংরেজিতে বলে আপহিল ব্যাটল, আপস্ট্রিম জার্নি, মানে এর বাধা এত বেশি, এটা অনেকে ইউটোপিয়ান বলে আপনাকে নিন্দা করবে। আমি এই জন্য বলছি আপনার বাড়িতে বাচ্চার সাথে কিভাবে কথা বলবেন, সেটা বাচ্চার শিক্ষাটা কিন্তু বই পড়ে হয় না, মায়ের কাছ থেকে শিখে। কথাটার অর্থই ছোটবেলায় আমরা কবিতা শিখেছি সব মায়ের মুখে মুখে, যার মা যতটুকু। যেমন আপনার সঙ্গীত পরিবারগুলোতে দেখেন, ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যকে ঘরানা, বাপের এই বাচ্চা ছেলেরা কেমন মানে আপনার সিতার বাজায়, অবাক লাগে, কারণ ওটা সে শুনতে শুনতেই বাজে। এখন আমি বলবো বিখ্যাত শিক্ষাবিদদের মধ্যে একজন ছিলেন, আজকে প্রায় 250 বছর আগে, 300 বছর আগে, জাঁ জাক রুসো, ফ্রান্সে, উনি সুইজারল্যান্ডের লোক, বলছেন যে বাচ্চাকে কোনো বই দেওয়ার দরকার নেই, 16 বছর বয়স পর্যন্ত তাকে বই দেবেন না, সে প্রকৃতির কাছ থেকে শিখবে। ওইটা হয়তো রোমান্টিক মনে হবে এখন, কিন্তু আমার প্রশ্ন যে বাচ্চা থাকতে কোন বইটা দিব? বই তো দিতেই হচ্ছে আমাকে, তাই না? খেলার মধ্যে বাচ্চা ভালো শেখে। এই জন্য আমরা যেগুলি কিন্ডার গার্ডেন বলি, শিশু বাগান, যেগুলিকে আমরা বলি বাচ্চাদের, এই যে যেমন আপনার ডে কেয়ার সেন্টার, এগুলি কিন্তু শিক্ষার কেন্দ্র। তা আপনার বাড়িতে আসার পর আপনি বাচ্চার সাথে কথাই না বলেন, বাচ্চা তো আপনার বোবা হয়ে যাবে। বাচ্চা তো শেখে মা বাবার সাথে কথা বলে। এই স্কুলটাকে আপনি যদি ধরে নেন যে বাচ্চাদের এই প্রাথমিক শিক্ষার কেন্দ্র, এটা অতিরিক্ত শিক্ষা ধরেন, রবিবারের স্কুলই হোক, এটা শনিবারের স্কুলই হোক, তাও কি কম? আমি মনে করি এই পদক্ষেপ সাহসী এবং এটা দূরদর্শীও বটে, কিন্তু এইটা খানিকটা মনে হতে পারে নিঃসঙ্গ যাত্রা মতে হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে পৃথিবী বদলাচ্ছে, যেটাকে আমরা গ্লোবালাইজেশন একটা শব্দে মরেছি। শুধু পুঁজি যাচ্ছে আমাদের দেশে, আগে ওখান থেকে আমাদের শ্রমিকদের আসতে দিত না। আমরা তো সবাই উঁচু নিচু মানে নানা মানের শ্রমিক হয়ে আসতেছি, কেউ স্কিল, কেউ লেস স্কিল, কেউ আনস্কিল। তো কাজেই ভবিষ্যতে এখানে বাঙালিদের জনগোষ্ঠী ছোট হবে না, বড়ই হবে। এখন তারা হচ্ছে, যারা ভাষা জানে না তখন তারা এক ধরনের বঞ্চিত বোধ করবে। ওই যে দস্তয়েভস্কির উপন্যাস আছে না, দ্য ইনসাল্টেড এন্ড দ্য হিউমিলিয়েটেড, ইংরেজিতে পড়েছি আমরা, লাঞ্ছিত বঞ্চিত, সেটা যেন না হয়। মানে কানাডার নাগরিক হওয়ার পথে আর বাংলা জানাটা একটা সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে, অতিরিক্ত জ্ঞান হিসেবে। এখন পৃথিবীতে নতুন ভাষা শেখার জন্য লোকে কত অর্থ ব্যয় করতেছে। একটা কথা দিয়ে শেষ করি, স্বাধীন দেশ আর পরাধীন দেশের পার্থক্য হচ্ছে এখানে, যেখানে আমি বলেছি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকাটা খারাপ আমাদের দেশে। জার্মানি দেখেন, তার ভাষা জাতিসংঘের ভাষা হয় নাই, কিন্তু সে গেটে ইনস্টিটিউট করেছে তার দেশের কবির নামে। সারা পৃথিবীতে জার্মান ভাষা শেখাবার জন্য সে ব্যবসা করছে। ব্রিটিশ কাউন্সিল সব দেশে ইংরেজি শেখাচ্ছে কেন?
কলোনি ফেলে গেছে, কিন্তু বাংলাদেশে সে বহু টাকা উপার্জন করে ইংরেজি শিখিয়ে। সে পরীক্ষা নিয়ে IELTS আপনারা জানেন, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সার্ভিস ব্রিটিশরা করে, আর আমেরিকানদের তো জানেন টোফেলের কথাই, আপনারা তো কানাডিয়ানরা বোধহয় দুটোই গ্রহণ করে। এগুলি কি ফ্রেঞ্চরা কি করে সারা পৃথিবীতে আলিয়ান্স ফোর্সেস চালিয়ে দিয়েছে, কিন্তু আমরা একটা নজরুল ইনস্টিটিউট কয় দেশে করতে পেরেছি। আচ্ছা, বাংলাদেশ তো দাবি করে একটা স্বাধীন দেশ, বাংলাদেশটা এখন মনে করে মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশ তো মধ্য আয়ের দেশ হওয়ার কথা ছিল না, বাংলাদেশ উচ্চ আয়ের দেশ হওয়ার কথা ছিল। মানে ইতিহাসের রথচক্রে 1949 সনে চীন বিপ্লব করেছে, আজকে চীন পরাশক্তি। আর তার 2 বছর আগে পাকিস্তান, ভারত, মানে পাকিস্তানের সাথে আমরাও তথাকথিত স্বাধীন হয়েছিলাম। আমরা আজকে এখানে কেন? এই সমস্ত কথা বললে কি মনে হবে জাতীয় অভিমান থেকে বলছি? ওই জাতীয় অভিমান থেকে নয়, এগুলি বাস্তব কথা। আমরাও চীনের মতো হতে পারতাম। ওই যে পুরনো প্রবাদ আছে, হ্যাকমতে চীন হুজ্জতে বাঙ্গাল, আমরা এখন হুজ্জতি করতেছি। এই জিনিসটা বোঝা দরকার। এই বোঝার জন্য বলছি যে বাংলাদেশ, এই যে সরকারের কথা, সরকার বাংলাদেশে বাংলাকে গুরুত্ব দিচ্ছে না। ঢাকায় যে একটা নজরুল ইনস্টিটিউট আছে, যেখানে সেখানে লোকে ছুরি মেরে কাউন্টার থেকে টাকা নিয়ে যাচ্ছে। গত মাসে একজন কর্মচারীকে হত্যা করে টাকা নিয়ে গেছে, বই বিক্রির টাকা। নজরুল ইনস্টিটিউট কোথায়? কবি ভবন, যেটা নজরুলকে যেখানে রেখেছিল, ধানমন্ডি 28 নম্বরে, পত্রিকায় এসেছে, আমি বানিয়ে বলছি না। দেশের নৈরাজ্য অরাজকতা কোথায় গিয়েছে দেখেন। নজরুল ইনস্টিটিউট করেছে একটা গোপন জায়গায়, সেখানে কেউ চা খেতে যায়? আমি সরকারি নীতির কথাই বলছি। অত গেট ইনস্টিটিউটে গিয়ে আমরা চা শুধু খাই না, সেখানে টাও খাই, আমরা প্রেমও করি সেখানে। নজরুল ইনস্টিটিউটে কেউ প্রেম করতেও যায় না। আর বাংলাদেশের সমস্ত শিল্পী, আর্টিস্ট আলিয়ান্স ফোর্সেসে গিয়ে আড্ডা মারে। এই কয়দিন বন্ধ আছে কোভিডের জন্য। আমি কথাটা বলছি সারা পৃথিবীতে বাংলা সংস্কৃতি প্রচারের জন্য বাংলাদেশ এত দূতাবাস করেছে, কিন্তু বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র করে নাই। আমি বলছি কি সরিষার মধ্যেই ভূত আছে। আমার এই কথা যারা মনে করতে পারেন যে আমি বোধহয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, মনে করতেই পারেন। এবং আমি মনে করি বেশি লোকের ষড়যন্ত্র করা উচিত, তাহলেই দেশ ভালো হবে। সমস্ত জায়গা থেকে, একটা চিন্তা থেকে যে সমস্ত জায়গা থেকে সব চিন্তা আসে, তাহলে সেই চিন্তা একসাথে মিলে সকলে কুতুব মিনার থেকে আসেন, লাভ দেই, আত্মহত্যা করি, এইরকম চিন্তা। আমাদের নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে হবে, উনি লাভ দিল, ওনাকে ধরবো আমরা। আমাদের দেশের বলেন নজরুল ইনস্টিটিউট, একটা নাম নিলাম আর কি, রবীন্দ্র ইনস্টিটিউট, নজরুল, যাই বলেন, বাংলা সংস্কৃতি কেন্দ্র আজকে কেন থাকবে না? আমি কানাডায় শুধু দূতাবাস করলাম, পাসপোর্ট ভিসার জন্য করলাম, কিন্তু বাংলা সংস্কৃতির জন্য এই টরন্টো বাংলা স্কুলকে তো বাংলাদেশ সরকারের সমস্ত দায় বহন করা উচিত। আমি মনে করি এর সমস্ত দায় দায়িত্ব খরচ তার বহন করা উচিত। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাকে জান্নাতুল বললো কি আমাদের একটা ক্ষুদ্র অনারারিয়াম আছে, আমি সবিনয়ে এটা নিবেদন করলাম স্কুলকে। আমি গরিব মানুষ, আমি থাকলে আমি 10 লক্ষ টাকা দিতাম। কেন বাংলাদেশ সরকার এটা এই বাচ্চা পরিগ্রহণ করতে পারে না? নিজের অ্যাডপ্ট করতে পারে তো, যে না টরন্টো না, পৃথিবীর এরকম 100টি দেশে বাংলা স্কুলের দায় দায়িত্ব বাংলাদেশ সরকার গ্রহণ করবে। সেই টাকা বাংলাদেশ সরকারের আছে, আপনারা জানেন। এক পিকে হালদারের টাকা দিয়ে সারা বাংলাদেশ চালানো যাবে। কিন্তু আর সেই বিতর্ক, সেই আলোচনা আমরা আরেকদিন করব স্যার, হয়তো আমাদের ব্যানারেই হবে, কারণ এগুলো নিয়ে আমাদেরও দুঃখ কষ্টের জায়গা আছে। তবে আমরা স্বপ্নবাদী, আশাবাদী মানুষ, বিশেষ করে আমি ব্যক্তিগত পর্যায়ে। আপা দোয়া করবেন, আমি খারাপ কিছু বলে থাকলে ক্ষমা করবেন। না 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 স্যার, ঠিক আছে। আমরা খুবই পছন্দ করি আপনাকে, কারণ আপনার প্রতিটি কথা আমি বলি যে বিশেষ করে আমি ব্যক্তিগত পর্যায়ে মন্ত্রমুগ্ধের মতো শুনি। তো আমাদের যারা নতুন প্রজন্ম আছে, নতুন নতুন শিশু আছে আজকে যারা আপনাকে পেয়েছে, তারা আমি বলবো যে অবশ্যই সৌভাগ্যের মানে ভাগিদার হলো। এই কারণে যে আপনার মতো মানুষকে পাওয়াও কিন্তু আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বাচ্চাদের জন্য কিছু বলতে পারলাম না, আমি তো বাচ্চাদেরকে যে ক্ষমা দেই। মানে আপনি বাচ্চাদের জন্য আরেকটু যদি কিছু একটি দুটো লাইন যুক্ত করতে চান সেটি বলতে পারেন। আমি তো বাচ্চাদেরকে আমাদের মায়েরা বলে কি তুমি ভালো করে ইংরেজি বলবা, ভালো করে ফ্রেঞ্চ বলবা, বাংলা বলতে বলে কি মাই মাদার ওয়ান্টিং এ সান টু কিপ ইন মাইন্ড ইফ ইউ ডু নট নো ইউর হিস্ট্রি লেসন you will not go to mass on Sunday. এটা খ্রিস্টান সমাজের গান আর কি। তো বলছে in your Sunday clothes the child will be a disgrace to the family. তাকে যে থ্রেট করে কোথায়, একটা কলোনিতে। আর একটা সব বলে কি the child will be our curse. Shut up, I told you you must speak French. এটা মার্তিনিকে এক কবি লিখতেছেন। তো বলছে কি the French of France, the Frenchman's French, French আমিও বলি আপনি বলবে কি ইউ মাস্ট স্পিক বেঙ্গলি, বাংলাদেশ বেঙ্গলি, বেঙ্গলি বেঙ্গলি, বেঙ্গলস বেঙ্গলি।
ধন্যবাদ। স্যার সে কাজটি কিন্তু আমিও করি ব্যক্তিগত পর্যায়ে। আমার একটি মেয়ে আছে, আমি বলি আমি মা ইংরেজি বুঝি না, যদিও আমি এখানে ইউনিভার্সিটিতে পড়ছি, তারপর আমি বলি যে তুমি আমার সাথে বাংলায় কথা বলো। কারণ আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসী মা এই কথাটি বলতে হবে। আমরাও যদি তার সাথে কমিউনিকেশন করা শুরু করি ইংরেজিতে, সেও কিন্তু কমিউনিকেশন শুরু করবে ইংরেজিতে। তো প্রথমেই বলতে হবে তোমাকে বাংলায় কথা বলতে হবে। ডক্টর আপনি সলিমুল্লাহ দুটো খান অনুবাদ করতে পারেন। আমি যে অনুবাদ একটা ভালো জিনিস। আচ্ছা, একটা শেষ কথাই বলি। এই জার্মানির কবি গেটে, যাকে আমরা সকলে শ্রদ্ধা করি, রবীন্দ্রনাথ যাকে শ্রদ্ধা করতেন, আহমদ সাফা যার লেখা অনুবাদ করেছেন, গেটে বলতেন যে, উনি পুরুষের ভাষায় বলছেন, হি হু নোজ অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ডাজ নট নো এনি ল্যাঙ্গুয়েজ। যে মাত্র একটি ভাষা জানে, সে কোনো ভাষায় জানে না। কারণ অন্তত দুটো ভাষা জানলে আপনি তুলনা করতে পারেন ভাষার গঠন কিভাবে চলে, ভাষার চলন বলন গঠন বলে একটা কথা আছে, ভাষার একটা কিন্তু নাচ আছে, কথার একটা রিদম আছে, কিন্তু শুধু কবিতায় নয়, শুধু গানে নয়, গদ্যেও কিন্তু একটি ছন্দ আছে, কান পেতে শুনলে এটা বোঝা যায়। কাজে আপনি বাচ্চাকে যখন ইংরেজি বলবেন, সেটার বাংলাটাও কি বলবেন, আবার বাংলাটাও বলবেন, এটা নির্ভর করে। প্রথমে সে যদি ইংরেজি স্কুলে যায়, ডে কেয়ার সেন্টারে সে ইংরেজি বলবে, কিন্তু তাকে যখন আপনি ভালোবেসে বলবেন, এটার ইকুইভ্যালেন্ট বাংলা বলবেন, সে আমি মনে করি সেটা বুঝতে সক্ষম হবে। একটা কথা মনে রাখা উচিত, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমি এটা মানুষ কাইটা এখানে লিখবো, বাচ্চাদের উপর বিশ্বাস হারানো পাপ। বিশ্বাস করেন, তারা পারবে। ধন্যবাদ।